হ্যালো বন্ধুরা, শিক্ষা নিকেতন স্টাডি সেন্টার চ্যানেলটিতে তোমাদেরকে স্বাগত। আমি সমীর তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান। আজকে যেটা করব, আজকে ফিজিক্সের একটা চ্যাপ্টার আলোর আজকে তৃতীয় পর্ব। এর আগের পর্বতে আমরা করেছিলাম যে আর ইজ ইকুয়াল টু 2s কেমন করে প্রমাণ করতে হয় অবতল দর্পণে। আজকে আমরা উত্তল দর্পণে সেটা প্রমাণ করে দেখব। তাহলে শুরু করা যাক। তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উত্তল দর্পণে। তাহলে আজকে কিন্তু আমরা এটা শিখবো, উত্তল দর্পণে আর ইকুয়াল টু 2s কেমন করে প্রমাণ করি। তাহলে আমরা আগে এটা প্রমাণ করার জন্য কি করতে হবে, উত্তল দর্পণের কথা যেহেতু বলেছে তাহলে একটা উত্তল দর্পণ অঙ্কন করবো। তাহলে উত্তল দর্পণটা অঙ্কন করি, এখানে এরকম ভাবে অঙ্কন করি। এবার এটা কিন্তু উত্তল অবতল কিচ্ছু বোঝা যাবে না, যখন আমরা প্রলেপ দিব তখনই বোঝা যাবে উত্তল নাকি অবতল। আমরা অবতল খাস থেকে প্রলেপ দিয়ে দেই। এবার তাহলে কি করলাম, এটা একটা উত্তল দর্পণ। এবার উত্তল দর্পণ একদম মাঝ বরাবর ঘিরে পোল থাকে, তাহলে এখানে একটা পোল অঙ্কন করলাম। একটা আমরা প্রধান অক্ষ অঙ্কন করি, প্রধান অক্ষ এরকম হয়। এবং এটা সেন্টার কোথায় থাকবে, এটা সেন্টার থাকবে এখানে। এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বা হচ্ছে বক্রতা কেন্দ্র। এটাকে সি অক্ষর দিয়ে প্রকাশ করি। এফ কোথা থাকে, এখানে। এবার আমরা কি করব, একই রকম অবতল দর্পণে যেভাবে করেছিলাম একই রকম কি করব, এটার নাম দিই এক্স ওয়াই, প্রধান অক্ষটার নাম। এবার প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি, রশ্মি অঙ্কন করলাম। এটা হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি, নাম দিলাম এ বি। তাহলে এ বি একটি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি বি বিন্দুতে আপতিত হয়ে তাহলে কোনো একদিকে প্রতিফলিত হবে। তাহলে প্রতিফলিত কোন দিকে আমরা শিখেছি, ফোকাস বরাবর হয়। তাহলে এখানে তো ফোকাস বরাবর, ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে আমরা এখান থেকে যদি নিয়ে যাই তাহলে এটা এরকম যাবে। তাহলে এবার এখানে এটা হচ্ছে কি আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মিটার আমরা নাম দিতে পারি বি, এখানে দিয়ে দিলাম সি তো আছে, এখানে ডি দিয়ে দিলাম বিডি। বিডি প্রতিফলিত রশ্মি। এবার এখানে আপতন বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এখানে আমাদের কি আঁকতে লাগবে, আপতন বিন্দুটা আমাদের অঙ্কন করতে হবে একটি হচ্ছে অভিলম্ব। এবার অভিলম্ব আমরা কোথা থেকে অঙ্কন করি, এর আগে শিখেছি বক্রতা কেন্দ্র যেখানে থাকে, বক্রতা কেন্দ্র থেকে যদি আপতন বিন্দু পর্যন্ত আমরা রেখা অঙ্কন করি সেটাই কিন্তু অভিলম্ব। তাহলে আমরা এখানে এটা করে দিই, অঙ্কন করে দিই এরকম করে। ডট ডট দিব কারণ এটা দর্পণের পিছন দিকে, এখানে কিন্তু বাস্তব কোনো চিত্র হবে না বা বাস্তব কোনো রেখা হবে না, তাই আমরা ডট ডট দিলাম। অভিলম্ব, অভিলম্বটার নাম দিয়ে দিলাম সিবি, এটার নাম এখানে বোঝা যাচ্ছে। এবার কি আগের মতোই সেম, এখানে আপতন কোণ কোনটা, এই যে আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করে, এখানে একটা নাম দিই বিডি, এটার নাম দিলাম ই। তাহলে এ বি ই এটা কি আপতন কোণ, কারণ আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে আপতন কোণ, এটার নাম দিলাম থিটা। তাহলে এখানে লিখতে পারি আমরা আপতন কোণ কি এ বি ই, বিটাকে মাঝখানে লিখেছি কারণ বি কোণ বোঝাচ্ছে, ইকুয়াল টু কি হবে আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়। প্রতিফলন কোণ কোনটা, এখানে প্রতিফলন কোণ হচ্ছে ইবিডি, কারণ যে প্রতিফলিত রশ্মি অবিলম্বের, এটা একটা অভিলম্ব, অবিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মিটা যে কোণ উৎপন্ন করে এটা কি হবে সমান হবে, এটা হবে কোণ কি হবে ইবিডি। এই দুটো সমান হবে, আমরা জানি আপতন কোণ প্রতিফলন কোণ কি হয় সমান হয়। এবার সমান গেল। এবার কি দেখলাম, এই যে একটা রেখা ডিএফ, এই ডিএফ রেখা এটা, আর হচ্ছে সিই রেখা হচ্ছে এটা, দুটো এখানে ক্রস করেছে। তাহলে দুটো রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে কি হয়, বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা বলতে পারি এই যে প্রতিফলিত কোণটা আর এই বিপ্রতীপ কোণটা কি একই, বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। তাহলে আমরা বলতে পারি এই কোণটা সমান কিন্তু বলতে পারি কোণ কোণটা বলতে পারি আমরা সিবিএফ। তাহলে সিবিএফ কোণ কিন্তু আমরা বলতে পারি। কেন বলতে পারি, এটা যে বিপ্রতীপ লিখে দিতে পারি, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, তাই সমান হয়ে গেল। এবার এটা সমান দেখলাম। এবার কি জানি, এবার হচ্ছে এক্স ওয়াই আর এ বি দুটি হচ্ছে সমান্তরাল, তাহলে লিখতে পারি এ বি সমান্তরাল এক্স ওয়াই। তাহলে যে এক্স ওয়াই আর এ বি হচ্ছে দুটি দাগি হচ্ছে এখানে সমান্তরাল। এবার সমান্তরাল রশ্মিকে এই যে ইসিটা কি ছেদ করেছে, দুটোকেই ছেদ করেছে, তাহলে কি হয় ছেদ করলে কি হয় একান্তর কোণ আমরা পাই। তাহলে এখান থেকে কি পেলাম, এই যে এই কোণটা আর যে এই কোণটা কিন্তু অনুরূপ কোণ, একান্তর কোণ হয় অনুরূপ কোণ হয়। তাহলে আমরা একান্তর কোণ এখানে নিব না, আমরা নিব অনুরূপ কোণ। তাহলে এই কোণটা এই কোণ অনুরূপ, মানে একই রকম দেখতে দুটো। এটা হচ্ছে একটা সরলরেখার উপরে, এটাও সরলরেখা, এই দাগটা একই রকম ভাবে এখানে ছেদ করেছে, তাই এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে। তাহলে এই আপতন কোণটার সঙ্গে কি এই কোণটা সমান। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যেহেতু এটা সমান্তরাল, তাহলে বলতে পারি কোণ এ বি ই
এই যে আপতন কোণটা এ বি এই কোণের সঙ্গে কিন্তু এই কোণটা কি হবে অনুরূপ কোণ। তাহলে সমান সমান অনুরূপ কি হয়ে যাবে, অনুরূপ এভাবেও লেখা যায়, অনুরূপ কোণ কি হয়ে যাবে BCF। তাহলে বলতে পারি BCF। তাহলে এই দুটো কিন্তু সমান। এইবার আগের মতো সেম, আমরা এর আগে যেটা শিখেছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে দুটো কোণ যদি সমান, একটা ত্রিভুজ এটা BCF বা CBF আমরা যেটাই বলি, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের দুটি কোণ সমান, তার মানে কি দুটি বাহুও সমান হবে। তাহলে বলতে পারি যেহেতু দুটি কোণ সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটাও কি হবে সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই ত্রিভুজের, বলতে হবে কি এই ত্রিভুজের দুটি কোণ সমান, সুতরাং বলতে পারি দুটি বাহু BF সমান হচ্ছে CF, দুটি বাহু হচ্ছে সমান, BF বাহু আর CF বাহু কিন্তু সমান হয়ে গেল। এবার কি এই ABটা একটি কি উপক্ষীয় রশ্মি, এবি হচ্ছে উপক্ষীয় রশ্মি। আমরা জানি উপক্ষীয় রশ্মিকে পোলের একদম খুব কাছে আপতিত হয়। তাহলে এই রশ্মি যদি পোলের একদম খুব কাছে আপতিত হয়, তাহলে এই যে BF যে রেখাটা, এই BF রেখাটা আর এই যে PF রেখাটা দুটোই কি প্রায় সমান হবে। এই BF আর PF একদম অবতল দর্পণে যেটা শিখেছিলাম, একদম অবতল দর্পণের মতোই সেম টু সেম, শুধু ছবিটা একটুখানি আলাদা। তাহলে বলতে পারি BF প্রায় সমান PF। তাহলে বলতে পারি, সুতরাং বলতে পারি কি BF প্রায় সমান PF। তাহলে BF হচ্ছে PF এর সঙ্গে প্রায় সমান। তাহলে কি দেখলাম আমরা, BF প্রায় সমান হচ্ছে PF। একটু আগে দেখেছি কি আবার এই BF আর CF সমান, এই যে BF এর সঙ্গে CF সমান তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, BF সমান CF। আবার দেখলাম কি BF প্রায় সমান PF। তাহলে BF CF PF তিনটেই সমান। তাহলে আমরা বলতে পারি কি, সুতরাং BF সমান CF সমান PF। তাহলে এই তিনটেই কিন্তু সমান হয়ে গেল। এবার যেহেতু এইটা আর এটা সমান, তাহলে আমরা বলতে পারি সিপি পুরো দাগটা মানে বক্রতার ব্যাসার্ধটা C থেকে P পর্যন্ত, পোল পর্যন্ত, কেন্দ্র থেকে মেরু পর্যন্ত CP। তাহলে আমরা বলতে পারি CP ইকুয়াল টু, তাহলে এই সিপিটা কি করে তৈরি হয়েছে, এই যে PF আর হচ্ছে CF দিয়ে তৈরি হয়েছে। তাহলে বলতে পারি সিপি সমান কি PF প্লাস CF। এটা দেখেই বোঝা যাচ্ছে, যে কেউ বলতে পারে সিপি, C থেকে P কেমন করে আসলো, CF এতটুকু আর PF এতটুকু, এই দুটোর থেকে আসলো। তাহলে আমরা লিখতে পারি সিপি সমান, এবার PF যে আছে এখানে, PF বা CF এই দুটোই তো সমান। তাহলে দুটো না লিখে একটাকে ডাবল লিখতে পারি, দুবার লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি PF দুবার আছে এখানে, এটা তো সমান। তাহলে বলতে সিপি সমান 2PF। এবার সিপি সমান 2PF। এবার আমরা বলতে পারি কি, যদি বক্রতা ব্যাসার্ধটাকে আমরা আর ভাবি, এই যে বক্রতা ব্যাসার্ধ আর, তাহলে বক্রতা ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সিপি সমান কি আর হয়ে যাবে, বক্রতা ব্যাসার্ধকে আর ধরলাম। এবার 2 মানে তো 2। এবার PF মানে কি PF, এটাকে কি বলে ফোকাস দূরত্ব। ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা কি ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্বকে যদি আমরা F বলি, তাহলে কি হয়ে যাবে, এখানে F লিখে দিব। তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেল R is equal to 2F। এটাই কিন্তু এই যে উত্তল দর্পণের ক্ষেত্রে R is equal to 2F প্রমাণ। এটা কিন্তু পরীক্ষা আসে 3 নম্বর থাকে, যে উত্তল দর্পণের ক্ষেত্রে R is equal to 2F প্রমাণ করো, তখন কিন্তু এটা হবে। বা পরীক্ষা এখান থেকে শর্ট প্রশ্ন চলে আসে যে R is equal to ড্যাশ, তাহলে কি হবে R is equal to 2F বা R is equal to 4F, সত্য না মিথ্যে এরকম দিয়ে দিল, সত্য নাকি মিথ্যে, R is equal to 4F হয়, যে উত্তল দর্পণ বা অবতল দর্পণের ক্ষেত্রে R is equal to 4F হয়, তখন তো সেটা কি হবে ভুল হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তো এরকম প্রশ্ন দিতে পারে, বা এরকম দিয়ে দিল উত্তল দর্পণের ক্ষেত্রে বা অবতল দর্পণের ক্ষেত্রে R is equal to ড্যাশ ইন্টু F হয়, তখন কি লিখবো 2 ইন্টু F হয়। এরকম করে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। আর বড় প্রশ্ন এখানে 3 নম্বর আছে কি, যে প্রমাণ করো উত্তল দর্পণে R is equal to 2F, বা প্রমাণ করে দেখাও R is equal to 2F, এরকম কিন্তু আসবে। তাহলে ভিডিওটি, আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।